হ্যালো ফ্রেন্ডস, এবার টিউটোরিয়াল চ্যানেলে সবার স্বাগতম ফ্রেন্ডস। আমরা আজকে ডিসকাস করবো তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট সায়েন্স কোশ্চেন। তো চলো আরম্ভ করি। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কেমিক্যাল চেঞ্জ? তো কোনটা কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন নয়? তো অপশন আছে বার্নিং অফ ক্যান্ডেল, মোমের প্রজ্বলন, জলের বাষ্পীভবন, না আমাদের দেহে খাদ্যের পাচন, না তোমাদের খাদ্যের রন্ধন, কোনটা হবে? তো দেখো কি পরিবর্তন বলেছে। পরিবর্তন আমরা জানি যে দুইটা থাকে, একটা তো ভৌতিক পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক মানে কেমিক্যাল চেঞ্জ আর ভৌতিক মানে ফিজিক্যাল চেঞ্জ। তো এখানে রাসায়নিক পরিবর্তন মানে কি, যে একটা জিনিস যদি তার স্টেট থেকে, তার অবস্থা থেকে পরিবর্তন হয়, সেটা সেই অবস্থায় ঘুরে আসবে না, তখন সেটা রাসায়নিক হবে। আর ভৌতিক হলে সেটা ঘুরে আসে। যেমন দেখো মোমের প্রজ্বলন, মোমকে যখন তুমি জ্বলাচ্ছ, ঠিক আছে, তো মোমটা জ্বলাবার পরে কি হয়, এটা রাসায়নিক পরিবর্তন হয় নাকি? তো মোমের প্রজ্বলনে অ্যাকচুয়ালি এখানে রাসায়নিক পরিবর্তনও হয়, ভৌতিক পরিবর্তনও হয়। কারণ ভৌতিক কিভাবে, কারণ মোমটা যেটা যেটা দেখবে তোমরা ওয়াক্স যেটা থাকে, মানে যেটা মোম যেটা দিয়ে গঠন থাকে, ঠিক আছে, এটা গলে দেখবে আবার যখন নিচে পড়ে যাবে শক্ত হয়, আবার সেটা মোমবাতির মতোই হয়ে যাবে। কিন্তু যেটা মোমবাতি সুতার কিনারে যেটা লাগা আছে ওয়াক্স, যে তেল তেল তৈলাক্ত পদার্থ, ওইটা তো জলে বাতাসে উড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিলে যাচ্ছে বাতাসে। তো ওইটা তো তোমার কেমিক্যাল পরিবর্তন বা রাসায়নিক। তো রাসায়নিক ভৌতিক দুটোটা পরিবর্তন হয় মোমের প্রজ্বলনে। এরপরে জলের বাষ্পীভবন, জল যখন বাষ্প হচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, গরম হয়ে বাষ্প হচ্ছে, আবার সেই বাষ্পটা যখন দেখবে তোমরা কিছু ঢাকনা উকনা দিয়ে ঢাকবে, তখন সেটা আবার ফুটা ফুটা হয়ে জল হয়ে পড়ে যাবে। তো কি হচ্ছে, এটা একটা অবস্থা থেকে পরিবর্তন হয়ে আবার পুনরায় সেই অবস্থায় ঘুরে আসে যাচ্ছে। আর ঘুরে আসলে কি, এটা ভৌতিক পরিবর্তন। তো এটা তো ভৌতিক পরিবর্তন হচ্ছে, আমাকে রাসায়নিক পরিবর্তন নয় বলেছে। এর মানে রাসায়নিক পরিবর্তন নয় মানে এটা আনসার হবে, কারণ এটা ভৌতিক পরিবর্তন আছে, রাসায়নিক পরিবর্তন নয়, ঠিক আছে। তো আনসার এটা হবে। বাকিগুলো দেখে নিই। আমাদের দেহে খাদ্যের পাচন, তো খাদ্য যখন আমরা খাই, এখন তুমি খাবার পরে কি এটা একই অবস্থায় থাকবে নাকি? না, এটা তো অনেক কিছু ট্রান্সফর্ম হয়, তোমার পেটে যায়, ঠিক আছে, কত চাবাবার পরে কত চেঞ্জ হয়, এরপরে তোমার পেটে যাচ্ছে, গুঁড়া গুঁড়া হয়, ঠিক আছে, এরপরে হজম হচ্ছে। তো এটা তো রাসায়নিক পরিবর্তন, কারণ এটা ঘুরে আসবে না, যেটা তুমি খেয়ে ফেলেছো একবার, ঠিক আছে। আর খাদ্যের রন্ধন, খানি যখন বানাচ্ছ তুমি, সবজিগুলো কাঁচা আছে, এরপরে মশলা মশলা দিয়ে এটা কি আবার ঘুরে আসবে নাকি কাঁচা অবস্থায় পূর্ণ? না। এর মানে এখানে দেখা যাচ্ছে যে রাসায়নিক পরিবর্তন নয় বলতে একমাত্র এইটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তো এটা জলের বাষ্পীভবনটা হবে, ঠিক আছে। এখন দেখো নেক্সট, CaCO3, এটা S মানে সলিড আছে, শক্ত জিনিস, কঠিন, ঠিক আছে, আর CaOS আবার প্লাস CO2G মানে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। তো এটা একটা রিয়াকশন দেওয়া আছে, উপরের বিক্রিয়াটি হলো একটা উদাহরণ। এই সমীকরণটা কিসের উদাহরণ, কোন বিক্রিয়া? সহযোগ বিক্রিয়া, কম্বিনেশন, না ডিকম্পোজিশন, বিয়োজন, না দ্বি অপসারণ, না অপসারণ। দেখো ফ্রেন্ডস, 4 ধরনের বিক্রিয়া আছে, তোমরা জানো। এখানে এটা কোন বিক্রিয়া হবে, এটা হবে তোমাদের বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। এটা কি হবে, বিয়োজন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়া যদি তোমরা একটা শর্ট ট্রিক খেয়াল রাখো, বিয়োজন বিক্রিয়া খেয়াল রাখার, তো বিয়োজন বিক্রিয়ায় এই যে এরোমার্ক আছে না, এই যে এরোমার্ক আছে, এই এরোমার্কের বাম দিকে ডাবল থাকবে, ধরে নাও AB বলে, ঠিক আছে, আর এদিকে যে এটা সিঙ্গেল হয়ে যাবে, মানে A+B। জিনিসটা বুঝলে? যেমন AB বলতে আমি যদি বুঝাই তোমাদেরকে, যেমন এখানে CaCO3 কি আছে, Ca, ঠিক আছে, CaCO3। তো এখানে A, তুমি Ca কে ধরো ক্যালসিয়ামকে, আর B মানে CO3 কে ধরো, তো দুইটা আলাদা কম্পাউন্ড আছে, দুইটা মিলে, এটা মৌল মিলে যৌগ AB হচ্ছে। আর এখানে আলাদা হয় কি হলো, তো দেখো এখানে CaO হয়েছে, ঠিক আছে, CaO একটা লেগেছে, মানে এই মোটের উপরে তুমি ক্যালসিয়াম অক্সাইড বলো, এটা এক নাম, এক মৌল ক্যালসিয়াম অক্সাইড। তো এখানে এটা সিঙ্গেল আছে, আর এটাও তুমি সিঙ্গেলই ধরো, ঠিক আছে, যদিও তুমি ডাবল দেখতে পাচ্ছ, কিন্তু তুমি বুঝার শূন্য সিঙ্গেল সিঙ্গেল ধরো, মানে এদিকে ডাবল থাকলে এদিকে দুই টুকরা হবে, এটা হয় বিয়োজন বিক্রিয়া। আর জাস্ট এই উল্টাটা, এর মানে কোনো সময় A+B থাকবে, এদিকে ডাবল, এদিকে যদি সিঙ্গেল হয়ে যায় মিলে করে, তখন এটা কি হবে, তো বিয়োজনের উল্টাটা হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা সংযোজন। বিয়োজনের উল্টা কি হয়, সংযোজন বিক্রিয়া। এটাও তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। তো এটা এরকম আছে, মানে এখানে কি হবে, এটা বিয়োজন বিক্রিয়া। অবশ্য তোমাদেরকে বইয়ে আমি বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। সো দেখো ফ্রেন্ডস, এই যে বিক্রিয়াটা তোমাদের দিয়েছে, কি নাম আছে, CaCO3, যাকে চুনশীল তোমরা বলতে পারো বা লাইমস্টোন, মনে রাখবে। আর এটা কি হয়, CaO মানে পুরাচুন, CaO নাম কি আরেকটা, পুরাচুন মনে রাখবে, বা কুইকলাইম, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো জিনিসটা বলছে তাপের প্রভাবে, মানে এখানে যখন তাপ দেওয়া হলো, ক্যালসিয়াম কার্বনেট, এই যে জিনিসটা ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি তাপ দিলে, তখন কি হলো, বিয়োজন ঘটলো। বিয়োজন মানে এটা টুকরা টুকরা হলো, ঠিক আছে, ভাঙলো, কিসে ভাঙলো, বিয়োজন ঘটে, এবং ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। দেখো ভালো, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বন যখন তাপের প্রভাবে কি হলো, বিয়োজন ঘটলো, টুকরা হলো, তো কি হলো, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং আরেকটা কি কার্বন ডাই অক্সাইডে উৎপন্ন হয়। এরপর দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ বিয়োজন বিক্রিয়া। এটা কি, বিয়োজন বিক্রিয়া। তো তোমাকে এক্সামে যদি বিয়োজন বিক্রিয়া এক্সাম্পল আসে, তো তুমি এটা লিখে দিবে, ঠিক আছে। এরপর বলছে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিয়োজন বিক্রিয়া, যা নানা প্রকার শিল্পে ব্যবহৃত হয়। তো ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে এই বিয়োজন বিক্রিয়াটা কিসে ব্যবহৃত হয়, শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে, মনে রাখবে। আর ক্যালসিয়াম অক্সাইডকে, এই যে ক্যালসিয়াম অক্সাইড CaO, যার নাম পুরাচুন, তো ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন অথবা পুরাচুন, ঠিক আছে।
পুরাটাই জিনিসটা পড়ে নাও, কারণ এখান থেকে এক্সট্রা কোশ্চেন আসে যায়। সিমেন্টের পণ্য উৎপাদন ছাড়াও এটার বহুল ব্যবহার আছে। এর মানে সিমেন্টের পণ্য উৎপাদনে তোমার কিসের ব্যবহার আছে? এই যে পুরাচুন আছে যেটা, এটা সিমেন্টের পণ্য উৎপাদনে ব্যবহার আছে, মনে রাখবে। পুরাচুনের বা কুইক লাইমের চুন যেটা আছে, এটা সিমেন্টের পণ্য উৎপাদনে ব্যবহার আছে, ঠিক আছে। আর তাপের দ্বারা সংঘটিত বিয়োজন বিক্রিয়াকে তাপীয় বিয়োজন বিক্রিয়া বলে। আচ্ছা, এটাও তোমরা এক্সট্রা একটা পড়ে নিবে। তো এইগুলো মোটামুটি এখান থেকে একটু পড়ে রাখবে, ঠিক আছে, এক্সট্রা কোশ্চেন আসতে পারে যদি। তো এরপর দেখো নেক্সট কোশ্চেন তোমাদের বলছে নিচের কোনটি সূর্যালোকে বিয়োজিত হয়? হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ডিকম্পোজড বাই অ্যাকশন অফ সানলাইট? তো সূর্যালোকে বিয়োজিত হয়, তো এটা আনসারটা হবে এজিসিএল। কি হবে? এজিসিএল। এখন আনসারটা কেমনে এজিসিএল হলো তোমাকে বইয়ে আমি দেখাচ্ছি। বলছে সূর্যালোকে বিয়োজিত হয়, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা বইয়ে সায়েন্স বইয়ে পেজ নাম্বার 9 নিচের দিকে দেখবে। দেখো এখানে বিয়োজিত হয়, বলছে সূর্যালোকে সিলভার ক্লোরাইড, ঠিক আছে। এই যে এজিসিএল মানে সিলভার ক্লোরাইড, এই দুইটা তো ব্যালেন্স করার জন্য দিয়েছে, ঠিক আছে, সমতুলিত করার জন্য। তো সিলভার ক্লোরাইডে সিলভার এবং ক্লোরিনে বিয়োজিত হয়। সিলভার ক্লোরাইড কিসে কিসে ভাঙলো? সিলভার বিয়োজিত হলো সিলভার, এই যে সিলভারটা আলাদা, আর এবং ক্লোরাইড, ঠিক আছে, Cl2 মনে রাখবে। তো এটা ইম্পর্টেন্ট আছে। তো এখানে অপশনে আমার AgCl দিয়েছিল, ঠিক আছে। সূর্যালোকে বলেছিল কোনটা বিয়োজিত হয়, তো AgCl হবে, মনে রাখবে। আরেকটা জিনিস দেখো, যে লক্ষ্য করবে যে সূর্যালোকে সিলভার ক্লোরাইড, এই যে AgClটা, এটা কোন রঙের হয়? ধূসর বর্ণে পরিণত হয়। এটা তোমরা মনে রেখে নিবে, ধূসর বর্ণে, ঠিক আছে। এরপরে দেখো নিচের কোন বিক্রিয়াটি কালো এবং সাদা ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? তো সাদা কালো ফটোগ্রাফিতে তোমরা দেখবে, তো তোমাদের এই বিক্রিয়াটা হয়। বিক্রিয়াটার নাম কি? 2AgBr, টুটা তো ব্যালেন্স করার জন্য, AgBr সানলাইট বা সূর্যালোকের উপস্থিতিতে, Ag মানে সিলভার প্লাস ব্রোমাইড, ঠিক আছে। এটা সিলভার ব্রোমাইড, আগে ছিল সিলভার ক্লোরাইড, এটা আছে সিলভার ব্রোমাইড, ঠিক আছে। তো সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় এই বিক্রিয়াটা, মনে রাখবে। এখন এই বিক্রিয়াটাও তোমাদের বইয়ে সায়েন্স বইয়ে পেজ নাম্বার 10 দেওয়া আছে, তোমরা 10 দেখবে উপর দিকে একদম। তো দেখো এই যে বিক্রিয়াটা, সূর্যালোকের উপস্থিতি সিলভার ব্রোমাইড, উপরোক্ত বিক্রিয়া সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। এরপর দেখো এইটা মনে রাখবে, ঠিক আছে, সাদা কালো ফটোগ্রাফিতে এই বিক্রিয়াটা ব্যবহৃত হয়, এটা তোমরা একটু মনে রাখবে ঠিক মতো। এরপরে দেখো বলছে একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে, এটার পিএইচ হওয়ার কথা। তো দেখো এখানে বলছে লাল থেকে নীল করে, তো এটা পিএইচ কত হবে? 1 না 4 না 5? একটা জিনিস বুঝে নাও প্রথম, তোমরা পিএইচ স্কেলের একটা আইডিয়া নিয়ে নাও, তখন বুঝে যাবে। আশা করি তোমরা জানো নাকি, তো আরেকবার আইডিয়া নিয়ে নাও, যদি না জানা থাকো বলে যাও। তো দেখো পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত মাপ থাকা একটা স্কেল। এই স্কেলের যেটা 7 আছে, মানে মিডল পয়েন্টটা 7 আছে, এটা হচ্ছে প্রশম অবস্থা। কি অবস্থা? তালিবস্য হবে, এটাকে বলে প্রশম অবস্থা। মানে এটা না অ্যাসিড না ক্ষার, ঠিক আছে, এটাকে প্রশম বলে। এখন 0 থেকে 6.9, 7 পর্যন্ত না, 7-এর এক ঘর আগে ধরে নাও, 6.9 পর্যন্ত, এই অবস্থাটাকে বলে অ্যাসিড বা অম্ল, ঠিক আছে। আর অ্যাসিড বা অম্ল যেটা আছে, এটা করে নীল থেকে লাল। কোনো জিনিস যদি নীল থেকে লাল হয়, তখন বলবে এটা অ্যাসিড। আর 7-এর উপরে যেটা আছে 14 পর্যন্ত, ঠিক আছে, 7.1 বা 7 থেকে শুরু করে 14 পর্যন্ত, এটা হচ্ছে ক্ষার, ঠিক আছে, বা বেইজ ইংলিশে বলে। এটা লাল থেকে নীল করে। ক্ষার কি করে? লাল থেকে নীল। তো 7-এর উপরে যদি ভ্যালু হয় 8, 9, 10, এটা বলবে লাল থেকে নীল করে, মানে এটা ক্ষার, ঠিক আছে। তো লাল থেকে নীল কি হয়? এটা ক্ষার হয় 7-এর উপরে। তো প্রশ্ন তোমাকে এটাই বলেছে যে লাল লিটমাসকে নীল করে। তো লাল থেকে নীল মানে ক্ষার, মানে 7-এর উপরে ভ্যালু থাকবে। তো 7-এর উপরে ভ্যালু কত হবে? 10 হবে, ঠিক আছে। যদি নীল থেকে লাল বলতো, তো তুমি 7-এর নিচের ভ্যালুটা খুঁজতে, এটাও খেয়াল রাখবে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট, অজীর্ণতা সনাতনের জন্য নিম্নলিখিত ওষুধগুলোর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? অজীর্ণতা মানে ইংলিশে বলে ইনডাইজেশন, মানে ইনডাইজেশন মানে যেমন পেটে তোমার খানি হজম হচ্ছে না, গ্যাস হয়ে গেছে, তখন কি খাবে তুমি? অ্যান্টাসিড খাবে, অ্যাসিডের এগেনস্টে, ঠিক আছে, অ্যান্টাসিড বা অম্লনাশক, এটা হবে অ্যান্টাসিড। এরপর দেখো দৃষ্টিশক্তিহীন ছাত্র একজন নিম্নের কোন অম্ল ক্ষার সূচকটি ব্যবহার করতে পারে? দৃষ্টিশক্তিহীন মানে যে চোখে দেখতে পারছে না, একজন এরকম ছাত্র আছে, সে কোন অম্ল ক্ষার সূচকটি? দেখো অম্ল ক্ষার সূচক যাকে বলে ইন্ডিকেটর বলে। তো এই ইন্ডিকেটর বা অম্ল ক্ষার সূচক হিসাবে, যেমনি ইন্ডিকেটর, যেমনি তোমরা লিটমাস একটা ইন্ডিকেটর আছে, এটা প্রাকৃতিক তোমার ইন্ডিকেটর বা প্রাকৃতিক অম্ল ক্ষার সূচক আছে, ঠিক আছে। এরকম হলদিও, তোমাদের হলুদও প্রাকৃতিক সূচক, ভ্যানিলাও প্রাকৃতিক, ঠিক আছে, একটা ফুলের এখানে একটা গন্ধ আছে, এটাও। আর পিটুনিয়ার ফুল, এটাও ফুলের একটা গন্ধ, ঠিক আছে। আচ্ছা, ভ্যানিলা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফুল না, এটা ভ্যানিলা তোমরা আইসক্রিমও একটা জানো, এরকম একটু গন্ধ টাইপের আছে, ঠিক আছে, এটা গন্ধ শুনলে বোঝা যায়। তো এখানে বলেছে দৃষ্টিশক্তিহীন ছাত্র। দৃষ্টি মানে কি? চোখে দেখে না। তো চোখে দেখে না, নিশ্চয়ই তোমরা বলবে যে গন্ধ সঙ্গে তো সে বলতে পারবে যে এটা অম্ল না ক্ষার, তিতা না কি আছে। তো আনসারটা হবে ভ্যানিলা, কারণ বাকিগুলো হলদির জন্য তাকে দেখতে হবে চোখে, তবে টেস্ট করবে সে। লিটমাস পেপারের জন্য তাকে চোখে দেখতে হবে, আর সে দৃষ্টিশক্তি দেখতে পারবে না। পিটুনিয়ার ফুলও ওকে দেখতে হবে, এরপর টেস্ট করতে হবে। একমাত্র ভ্যানিলা যেটা আছে, গন্ধ আছে, আইসক্রিমও তোমরা জানোই ওরকমই আছে দেখতে কিছু কিছু। তো এটা গন্ধের সঙ্গে দৃষ্টিহীন শক্তিহীন ছাত্ররা বলতে পারবে। তো এই অম্ল ক্ষার সূচক বা এই ইন্ডিকেটর ব্যবহার করে ও বলতে পারবে যে এটা অম্ল না ক্ষার, ঠিক আছে। এরপরে দেখো পর্যাবৃত্ত তালিকার বর্গ একটির উপর থেকে নিচের দিকে নামার সময় নিম্নের কোনটি বৃদ্ধি হয় না?
বলছে কোনটা বাড়ে না যখন পর্যাবৃত্ত তালিকা আমরা উপর থেকে নিচের দিকে নামবো তখন। সো দেখো এখানে বলছে বর্গ, যখন আমরা জানি 18টা বর্গ আছে পর্যাবৃত্ত তালিকা, যখন উপর থেকে নিচের দিকে নামবো, ঠিক আছে, নিচের দিকে নামবো একটা, তখন বলছে কোনটা বৃদ্ধি হয় না, কোনটা বাড়ে না। এর মানে এখানে 4টা অপশন আছে, তো 3টা বাড়বে, একটা বাড়বে না, এরকম হবে। তো দেখো পারমাণবিক ব্যাসার্ধ, হ্যাঁ পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, বর্গ মনে রাখবে, বর্গ যখন উপর থেকে নিচের দিকে যায় তখন পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ে, অ্যাটমিক রেডিয়াস বাড়ে। ধাতবীয় ধর্ম, হ্যাঁ ধাতবীয় ধর্মটাও বাড়বে, ইংলিশে বলে মেটালিক ক্যারেক্টার বাড়বে। যোজক ইলেকট্রন, এইটা বাড়ে না, যোজক ইলেকট্রনের সংখ্যা একই থাকে, না বাড়ে না কমে, এটা একই থাকে, সেম থাকে, ঠিক আছে। তো আনসার এটা হবে সি নাম্বার। আর পরমাণুর কক্ষ, তো কক্ষ যেটা আছে পরমাণু মানে সেলস, যেটা কে এল এম এন, এগুলা কক্ষ, এগুলা বাড়তে থাকে, কারণ আমরা তো নিচের দিকে যাবো। তো যেমন প্রথম যখন দেখবে তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম তো বাড়তেই থাকবে, কারণ আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা আছে, তো বাড়বে, ঠিক আছে। তো এর জন্য যোজক ইলেকট্রন সংখ্যা একই থাকে, এটা হবে, এটা বাড়ে না, ঠিক আছে। তো আনসার হবে কোনটা বৃদ্ধি হয় না, যোজক ইলেকট্রন। এরপর দেখো বলছে কোন মৌলের দ্বিতীয় কক্ষের ইলেকট্রন সংখ্যা প্রথম কক্ষের ইলেকট্রনের সংখ্যার দ্বিগুণ। কোন মৌলটার নাম বলবে যেটা দ্বিতীয় কক্ষের ইলেকট্রন সংখ্যা প্রথম কক্ষের ইলেকট্রন সংখ্যার দ্বিগুণ। তো হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন না ফসফরাস, ঠিক আছে, মানে পটাশিয়াম। তো আনসার হবে কার্বন। কেন বললাম, প্রশ্নটা দেখো, বলছে কোন মৌলের দ্বিতীয় কক্ষের ইলেকট্রন সংখ্যা প্রথম কক্ষের ইলেকট্রনের দ্বিগুণ, দ্বিতীয় কক্ষটা প্রথম কক্ষের দ্বিগুণ। এখন যখন কার্বন দেখবে তো কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। কার্বনকে যদি তুমি কক্ষপথে সাজাও তো কে এল এম এন, আমরা জানি প্রথম কে এর মধ্যে 8 ম্যাক্সিমাম 2টা আটবে, এল এর মধ্যে 8টা আটে, কিন্তু 6টা দরকার, মানে আরো কয়টা এখানে বসাতে হবে, 4। তো 4 2 কত হলো 6। তো দেখো প্রথম কক্ষ যেটা আছে 2টা আর দ্বিতীয় কক্ষে 4টা, মানে কি 2 গুণ ডাবল। তো এটাই বলছে যে প্রথম কক্ষে মানে দ্বিতীয় কক্ষে প্রথম কক্ষের দ্বিগুণ, এটাই বলেছে না, দ্বিতীয় কক্ষের ইলেকট্রন সংখ্যা প্রথম কক্ষের ইলেকট্রন সংখ্যার দ্বিগুণ। তো ভালো ঠিক দেখো এখানে দ্বিগুণ আছে না, এখানে 4 আছে, তো তার দ্বিগুণ না, তো এর জন্য কার্বন হবে আনসারটা, বাকিগুলো তুমি দেখবে হবে না আনসার, ঠিক আছে। এরপর দেখো বলছে দ্য কিডনি ইন হিউম্যান বিংস আর পার্ট অফ সিস্টেম, মানবদেহে বৃক্ষ থাকে। তো বৃক্ষ বা কিডনি কিসের জন্য হয়, অবভিয়াসলি তোমরা জানো এটা রেচনের জন্য হবে, এক্সক্রিশন, ঠিক আছে, প্রস্রাব এটা বার করার জন্য, রেচনের জন্য। দ্য জাইলেম ইন প্ল্যান্ট আর রেসপন্সিবল ফর, উদ্ভিদের জাইলেম করার কাজ কি, তো জাইলেম আর ফ্লোয়েম দুইটা থাকে। তো জাইলেম করা যেটা হচ্ছে এটার কাজ হবে জল পরিবহন, ট্রান্সপোর্ট অফ ওয়াটার। যদি আমাকে ফ্লোয়েম বলতো এটা হতো খাদ্য পরিবহন, এটা মনে রাখবে, ফ্লোয়েম থাকলে খাদ্য পরিবহন, জাইলেম থাকলে জল পরিবহন। তো আনসার হবে এ নাম্বার, জল পরিবহন। এরপর দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের দ্বারা প্রতিদিন পরিশ্রুত হওয়া তরলের পরিমাণ, মানে একটা অ্যাডাল্ট মানুষ আছে যে 18 বছরের উপরে আছে মানুষ, তার বৃক্ক যেটা আছে, কিডনি আমাদের যেটা, যেরকম আমাদের কিডনি, এটা প্রতিদিন কত লিটার ফিল্টার করতে পারে জল, ঠিক আছে। এটার মানে এটা না যে অত লিটার জল সে বার করে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে ফিল্টার করতে পারে, তার ক্ষমতা কত। তো 180 লিটার, 180 লিটার ক্ষমতা আছে তার ফিল্টার করার জল একদিনে 24 ঘন্টায়, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা অর্থ তোমরা বুঝবে, এটা অর্থ হচ্ছে ফিল্টার করা, ঠিক আছে। আর একদিন কত লিটার, মানে একটা মানুষ, সুস্থ মানুষ পেচ্ছাপ করতে পারে, প্রস্রাব যদি বলে পরিশ্রুত মানে করতে পারে, এটা এটা হবে 1.5 লিটার বা 2 লিটার, ঠিক আছে, এরকম 1-2 লিটার। এরপর দেখো আমাদের মুখের লালাতে থাকা উৎসেচকটির নাম হলো, তো মুখের লালাতে থাকা উৎসেচক হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, মানে আনসার নম্বর এটা হবে। স্যালাইভারি দেওয়া নাই, তো অ্যামাইলেজ আছে, এটা হবে স্যালাইভারি অ্যামাইলেজ। এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোন জোড়া সেক্স ক্রোমোজোম একটি মেয়ে সূচিত করে। দেখো মেয়ে তখনই হবে যখন 2টা এক্স থাকবে, ঠিক আছে, যখন 2টা এক্স থাকবে তখন এটা মনে করবে যে একটা মেয়ে হয়েছে। আর ছেলে বললে এক্স ওয়াই হবে, এটা মনে রাখবে, ছেলে বললে এক্স ওয়াই হবে, মেয়ে বললে ডাবল এক্স হবে, ঠিক আছে। এরপর দেখুন নিম্নলিখিত কোন পদার্থ লেন্স তৈরি করার জন্য ব্যবহার করা যায় না, তো কাদামাটি দিয়ে লেন্স ব্যবহার হয় না, এর জন্য কাদামাটি হবে আনসার, ক্লে। আয়নার সামনে যেখানে তুমি দাঁড়াও না কেন তোমার প্রতিবিম্ব খাড়া থাকে, তুমি যেখানে দাঁড়াও তোমার স্ট্রেট থাকবে ছবিটা, সম্ভবত আয়নাটা কি হবে। তো দেখো সমতল আয়না যখন যেটা ঘরে আয়না দেখি, এটা তো আমরা স্ট্রেট দেখি, আমরা উল্টা দেখি না, এটার চেহারা সিজাই দেখি। তো একটা তো হবে আমাদের ঘরে যেটা সমতল আয়না এটাও। আর লগে লগে তোমরা যেটা উত্তল আয়না আছে, অবশ্য ছোট দেখায় কিন্তু সুজা তো দেখায়, আমাকে এখানে বলেছে প্রতিবিম্ব খাড়া থাকে, খাড়া বা সুজা, তো খাড়া হবে, ঠিক আছে, এটা হবে কনভেক্স মানে উত্তল। তো সমতল বা হয় সমতল বা উত্তল দুটোটাই হবে, ঠিক আছে। এখানে ছোট বড় কথা না, এখানে সুজা বলেছে, এখানে হবে এটা ডি নাম্বার, ঠিক আছে, হয় সমতল বা উত্তল। এরপর দেখো হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ, মানে -2.0, 2.0 বলতে 2 ধরতে পারো, -2 ডি ডায়োপ্টার, এটা লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টারটা, ঠিক আছে। তো 2.0 ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত। দেখো ফ্রেন্ডস ফোকাস দৈর্ঘ্য কিভাবে বার করতে হয়, প্রথম ফর্মুলাটা দেখো ফোকাস দৈর্ঘ্যের। তো ফোকাস দৈর্ঘ্য বার করার ফর্মুলাটা হচ্ছে, আমরা জানি যে ফোকাস মানে P = 1/f, এখান থেকে আমরা f = 1/p বলতে পারি, কারণ আমরা এখানে যেটা দেওয়া আছে আমাকে ফোকাস বার করতে বলেছে 1/p, আমাকে লেন্সের ক্ষমতা দেওয়া আছে প্রশ্ন বলেছে -2.0 ক্ষমতা বিশিষ্ট, তো জাস্ট আমি p এর জায়গায় -2.0 বসাবো, 2.0 বলতে খালি 2, ঠিক আছে,
কারণ 0 মানে তো কিছু নাই। তো -2, এখন -2 দিয়ে 1 কে ভাগ করো, তো তুমি পাবে 0.5, ঠিক আছে। আর মাইনাসটা আছে, তো মাইনাসটা আগে এসে যাবে, এর মানে -0.5 হবে আনসার। আনসার কত হবে? -0.5 মিটার, ঠিক আছে। যখন লেন্সের ক্ষমতা তুমি বার করবে, এফ বার করবে, তখন এটা মিটারে হয়, এর জন্য আনসার হবে -0.5 মিটার। এটা মাইনাস থাকবে কারণ এখানে মাইনাস আছে যেহেতু, ঠিক আছে। তো আনসারটা হবে বি নাম্বারটা। এরপর দেখো, একজন দন্ত চিকিৎসক রোগীর দাঁত পরীক্ষা করার জন্য ব্যবহৃত আয়নাটি হলো। তো দন্ত চিকিৎসক যখন দাঁতটা দেখবে তো বড় করে দেখতে চাইবে, কারণ ভিতরে দাঁতগুলো ছোট ছোট আছে, বড় করে না দেখলে কেমনে বুঝবে কি আছে। তো এটা হবে অবতল আয়না। আর আনসার কি হবে? অবতল আয়না, দন্ত চিকিৎসক, ঠিক আছে, কনকেভ মিরর। এরপরে মানুষের চোখ বস্তুর প্রতিবিম্ব গঠন করে। তো মানুষের চোখ বস্তুর প্রতিবিম্ব আয়নার পিছন দিকে, চোখের পিছন দিকে রেটিনাতে গঠন করে। তো আনসার হবে রেটিনা। আনসার কি হবে? রেটিনা। মানুষের চোখ বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করে। এরপর দেখো, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন উঠতি তরুণের ন্যূনতম দৃষ্টি দূরত্ব। এর মানে একজন নর্মাল মানুষ যে আছে, সে কত দূর পর্যন্ত দেখতে পারে, তার ভিশন যেটা আছে নর্মাল, এটা হবে 25 সেন্টিমিটার পর্যন্ত সে ক্লিয়ার দেখতে পারে। এর বেশি সামনে আসলেও প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, তখন ঝাপসা দেখবে। তো 25 সেন্টিমিটার আছে, এটা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, মনে রাখবে। আর এটা যদি মিটারে নেয় তখন কি হবে? তো 0.25 হয়ে যাবে মিটার, ঠিক আছে, কিন্তু এখানে সেন্টিমিটার, তো 25 সেন্টিমিটার, এটা মনে রাখবে। তারপর দেখো ফ্রেন্ডস, আরো কিছু কোশ্চেন আছে, যেমনে বলছে চুজ দ্য কারেক্ট আনসার, শুদ্ধ উত্তর বেছে বের করো। একটা বিক্রিয়া দিয়েছে 4Na + O2 2Na2O। বলছে উপরের বিক্রিয়াটি হলো একটি উদাহরণ। কিসের উদাহরণ? চারটা অপশন দিয়েছে: অপসারণ বিক্রিয়া, সংযোজন, জারণ বিক্রিয়া, না দ্বি অপসারণ বিক্রিয়া। এরপরে আবার অপশন দিয়েছে যে 2 আর 3, মানে এই যে এখানে 2 আর 3 একসঙ্গে হবে, না 1 আর 4, মানে দুইটা করে চারটা দেখবে। তো প্রথম বুঝো যে বিক্রিয়া কি বিক্রিয়া হতে পারে অপশন দেখে। তো তুমি দেখছো 4Na + 2। এখনই তোমাকে একটু আগে বলেছিলাম যে আমি বিয়োজন বিক্রিয়া বলেছিলাম। তো এই যে এটা এদিকে ছিল, ডাইন সাইডে, বাম সাইডে, আর এদিকে দুইটা ছিল। আর এদিকে বলেছিলাম যদি উল্টা হয়, যেমন একটু আগে বলেছিলাম যে যদি এদিকে A + B হয় আর ওইদিকে যদি AB হয়ে যায় ডাবল, তখন কি হয়ে যায়? এটা হবে সংযোগ বিক্রিয়া। কি হবে? সংযোজন বিক্রিয়া বা সংযোগ বিক্রিয়া, সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। তো এখানে সংযোজন বলেছে, কি কথা, এটাই কম্বিনেশন রিঅ্যাকশন। এর মানে এটা হয়ে যাবে কম্বিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এটা কি হবে? এটা হবে। আর আরেকটা দেখবে তো জারণ বিক্রিয়া হবে, জারণ বা অক্সিডেশন। দেখো জারণ মানে কি? যখন কোনোটার সঙ্গে অক্সিজেন যোগ হয়। তো দেখো এদিকে Na আছে সোডিয়াম, এদিকে N এর সঙ্গে কি হয়েছে? 2টা তুমি দেখবে না, তুমি দেখো N এর সঙ্গে কি যোগ হয়েছে? অক্সিজেন যোগ হয়েছে। তো আর অক্সিজেন যোগ মানে কি? জারণ প্রক্রিয়া। তো এটা কি হবে? এটা জারণও হবে আর সঙ্গে সঙ্গে সংযোজন হবে। তো এটা জারণ আর সংযোজন, মানে 2 আর 3টা কারেক্ট হবে। তো দেখো 2 আর 3 কোন অপশন আছে? 2 আর 3 প্রথম অপশনে আছে, কোন অপশন হবে? এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এখানে x দিয়ে Fe3 দিয়েছে, এখানে y দিয়ে এই H2O, এরো মার্ক দিয়ে এটা দিয়েছে। বলছে উপর বিক্রিয়াটি x এবং y নির্ণয় করো, মানে এটা ব্যালেন্স করব, আমরা সমতুলিত করব, ঠিক আছে। তো এখানে দেখবে আয়রন আছে, এখানে x আছে, মানে এখানে কয়টা আছে আমরা জানি না, ঠিক আছে। x এটা বার করতে আছে কয়টা, অপশন দেখে আমরা বার করবো। এখানে 4টা হবে না, 3টা হবে না, একটা। আর এদিকে y এর জায়গায় নাই। দেখো এখানে Fe3, মানে Fe মানে আয়রন কয়টা? 3টা। এখানে কয়টা? একটা। মানে এখানে কি বসাবে? আগে 3 বসালে এটা সমান হয়ে যাবে, দুনো সাইড সমান হয়ে যাবে। তো এখানে 3 বসাবো। দেখো 3 একমাত্র অপশন এটা আছে, এর জন্য তোমাকে দেখার প্রয়োজন নাই, এটাই আনসার হবে, ঠিক আছে। আর হাইড্রোজেন দেখো না, হাইড্রোজেন এখানে কয়টা আছে? 4 দুগুণী 8, হাইড্রোজেন 8টা। এদিকে কত? 2টা আছে, 4 বসালে কি হবে? 4 দুগুণী 8, তো 3 আর 4 হবে আনসারটা, ঠিক আছে। 4 দুগুণী 8 হয়ে যাবে, আর 4টা অক্সিজেন হবে, এখানে 4টা অক্সিজেন আছে, ভালো, ঠিক ব্যালেন্স হয়ে গেল, মানে 3 আর 4 হবে, ঠিক আছে। এটা বিক্রিয়া করলে, মানে ব্যালেন্স করলে। নিচের কোনটি ক্লোরিনের সাথে ক্রিয়া করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়? তো ক্লোরিনের সঙ্গে কোনটা মিলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়? আনসার হবে এইটা, ঠিক আছে, CaOH2। ক্লোরিনের সঙ্গে যখন আমরা CaH2 বিক্রিয়া করাবো তখন ব্লিচিং পাউডার উৎপন্ন হবে। আচ্ছা তোমরা এখানে দেখো CaOH2 যেটা বলতেছিলাম, এটা ক্লোরিনের সঙ্গে যখন মিলবে প্লাস Cl2, তখন কি হয়? তখন হয় CaOCl2, মানে যেটার নাম ব্লিচিং পাউডার, ঠিক আছে। এটার নাম CaOCl2 প্লাস H2, বিক্রিয়াটা মনে রাখবে, ঠিক আছে। এটা কি হচ্ছে? ব্লিচিং পাউডার উৎপন্ন হয়েছে ক্লোরিনের সঙ্গে CaOH2 মিলে। এরপর দেখো, বলছে দাঁতের ক্ষয় আরম্ভ হয় যখন পিএইচ এর মান হয় ড্যাশ। তোমরা জানি পিএইচ এর মান 5.5 থেকে কম হলে, লেস দেন 5.5, তখন দাঁতের ক্ষয় আরম্ভ হয়। তো আনসার হবে এইটা, বি নাম্বারটা। এরপর দেখো, পর্যাবর্তিত তালিকায় দ্বিতীয় বর্গের মৌলসমূহের যোজক ইলেকট্রনের সংখ্যা। তো দ্বিতীয় বর্গের যারা মৌল আছে, তোমরা জানো 18টা বর্গ আছে। তো প্রথম বর্গের মৌলের যোজক কক্ষে একটা ইলেকট্রন আছে, দ্বিতীয় বর্গের গুলা 2টা আছে, তৃতীয় বর্গেরটা 3টা আছে, এরকম করে আছে, ঠিক আছে। তো এখানে দ্বিতীয় বর্গ বলেছে, তো আনসার হবে 2। এবার দেখো, মন্ডেলেভের প্রজ্বলিত তালিকা ব্যবহার করে নির্ণয় করা কে মৌলের অক্সাইডের সংখ্যা ধরো। এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কে মৌলের অক্সাইডের, এটা মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা। তো তুমি প্রথম বুক থেকে তোমাকে জিনিসটা বুঝিয়ে দিই, এরপরে তোমাকে আনসারটা করবে, তুমি নিজেই পারবে।
সো দেখো ফ্রেন্ডস, পেজ নাম্বার 83 যদি সায়েন্স বই খুলো তোমরা, মেন্ডেলিভের প্রজাতির তালিকা, এখানে কে মৌলের কথা বলছিল। তো দেখো কে আমি মার্ক করে রেখেছি এখানে, কে মানে এটা পটাশিয়াম, ঠিক আছে। তো এর অক্সাইডের সংকেত কি হবে? তো দেখো উপর দিকে দেখো, অক্সাইড মানে কি, অক্সাইডের ফর্মুলা হয় R2O। যদি হাইড্রাইড বলতো তো RH বলতাম। তো এখানে কে এর যেটা আছে অক্সাইডের সংকেতটা কি, R2। আর মানে কি, আর মানে এখানে যে মৌলটা আছে, যেমন এখানে কে আছে, তো আমি এখানে আর এর জায়গায় কে লিখে সঙ্গে 2 আছে তো K2 লিখবো, আর সঙ্গে O, মানে আনসার হবে K2O, ঠিক আছে। কি হবে অ্যান্সারটা, K2O। তো দেখো তোমাদের অপশনে কোন জায়গাতে K2 আছে, অপশনে K2 আছে নাকি, আছে। এই যে অপশনে K2 আছে, অ্যান্সারটা হবে K2। এখন তোমাকে এক্সামে এটাই নাই প্রয়োজন যে কে আসবে, এর ছাড়া অন্য আসতে পারে। তো আমি তোমাকে অন্যগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের ইম্পর্টেন্ট আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অক্সাইডের সংকেত আসে, ঠিক আছে। তো অ্যালুমিনিয়ামের অক্সাইডের সংকেত আসলে তোমাকে ফর্মুলা মনে রাখতে আছে যে অ্যালুমিনিয়াম যেটা আছে এটা 3 নম্বর গ্রুপে থাকে, 3 নম্বর বর্গে থাকে, ফর্মুলা R2O3। R2 বললে, আর বলতে অ্যালুমিনিয়াম হবে, অ্যালুমিনিয়াম কি হবে, Al2O3 হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের অক্সাইডের সংকেত মনে রাখবে। এছাড়াও তোমার SI সিলিকন যদি থাকে তো সিলিকন হবে তোমাদের RO2, এর মানে আর মানে SI বসাই দিবে এখানে সিলিকন, তো SiO2 মানে এটা হবে। আর কার্বন থাকলে CO2, ঠিক আছে। এগুলো মনে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। বেরিয়াম থাকলে কি হবে, এটা অক্সাইডের সংকেত, তো BO হবে, ঠিক আছে। BaO, বেরিয়াম BA আর সঙ্গে O, কারণ আর এর জায়গায় তো BA বসিয়ে দিবে, তো BaO। তো এগুলা কিছু তোমরা মনে রাখতে পারো সঙ্গে সঙ্গে। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন হওয়ার পদ্ধতিটি সংঘটিত হয়। তো গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন হওয়ার পদ্ধতিটি এটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়, ঠিক আছে। তো আনসার হবে কোষের সাইটোপ্লাজমে, অপশন নম্বর এটা কারেক্ট হয়ে যাবে। 6 নম্বর চ্যাপ্টার এটা আছে তোমাদের বইয়ে। আর বলছে নিচের কোনটি নেফ্রনের অংশ নয়। দেখো ফ্রেন্ডস, নেফ্রন যেটা আছে এটার পিকচার দেওয়া আছে খুব সুন্দর তোমাদের বইয়ে, ঠিক আছে। তো এখানে গ্লোমেরুলাস এটা নেফ্রনের পার্ট আছে, এরপরে বাউমেন ক্যাপসুল এটা নেফ্রনের মধ্যে পড়ে, বৃক্কে নলিকা এগুলো সব এটার মধ্যে পড়ে, ঠিক আছে, নেফ্রনের। কিন্তু মূত্রনালী এটা তো তোমাদের এটা বৃক্ক যেটা আছে এটার পার্ট আছে, ঠিক আছে, এটা নেফ্রনের পার্ট না। তো আনসার হবে মূত্রনালী, ঠিক আছে। তোমরা পিকচার দেখবে তো এখানে নেফ্রনের সব পার্টগুলো বেশ সুন্দর আছে। এই মূত্রনালীটা কিন্তু এটা কিডনি বা বৃক্কের পার্ট আছে, এটা কিন্তু নেফ্রনের পার্ট নয়, ঠিক আছে। এরপর দেখো মস্তিষ্ক থেকে, এখানে দুইটা স্টেটমেন্ট দিয়েছে বক্তব্য, এরপর কোনটা শুদ্ধ কোনটা ভুল বলছে। বলছে মস্তিষ্ক থেকে উৎপন্ন হওয়া স্নায়ুটি হলো করোটিড স্নায়ু। তো এটা শুদ্ধ অ্যাকচুয়ালি, যে মস্তিষ্ক থেকে যে উৎপন্ন হয় স্নায়ু তার নাম করোটিড স্নায়ু। আর বলছে থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন স্নায়ুটি হলো স্নায়ুরজ্জু স্নায়ু। এটা ভুল, যে থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হওয়া স্নায়ুটি হলো স্নায়ুরজ্জু স্নায়ু, না, এটা হবে স্নায়ুরজ্জু থেকে উৎপন্ন হওয়া স্নায়ুটি হলো স্নায়ুরজ্জু স্নায়ু। তো এটা থাইরয়েড না, এটা ভুল হবে। এটা থাইরয়েড জায়গা, যদি স্নায়ুরজ্জু থেকে উৎপন্ন স্নায়ুটি স্নায়ুরজ্জু স্নায়ু বলতে শুদ্ধ হবে। এবার 1 নম্বরটা শুদ্ধ, 2 নম্বরটা ভুল। তো অপশন নম্বর এটা কারেক্ট হবে, ঠিক আছে। 1 is true, 2 is false। উদ্ভিদের যে সঞ্জীবনী পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা যোগায় তা হলো, তো কোষ বিভাজনে সাহায্য করে মানে উদ্দীপনা মানে, তো এটা হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, ঠিক আছে। এরপর দেখো মস্তিষ্কের যে অংশটি অঙ্গভঙ্গি এবং দেহের সমতা নিয়ন্ত্রণ করে সেটির নাম কি। মস্তিষ্কের যে অংশটি অঙ্গভঙ্গি এবং দেহের সমতা নিয়ন্ত্রণ করে সেটাকে সেরিবেলাম বলে, কি বলে, সেরিবেলাম বলে, ঠিক আছে। বা লঘু মস্তিষ্ক তুমি বলতে পারো, সেরিবেলাম বলতে পারো, আনসার এটা হবে সেরিবেলাম। এরপরে দেখো পরাগরেণুর ডিম্বাশয়ের দিকে গমন, এটি একটি ড্যাশের উদাহরণ। তো এটা পরাগরেণুর ডিম্বাশয়ের দিকে গমন, এটা হবে কেমোট্রেপিজমের উদাহরণ। কি হবে আনসারটা, আনসারটা হবে কেমোট্রেপিজম। ফ্রেন্ডস বলছে, যদি মানব দেহের একটি যোজন কোষে পিতৃ হতে এক্স ক্রোমোজোম আহরণ করে তবে অপত্যটি কি হবে, ঠিক আছে। তো দেখো আমরা জানি যে এখন যখন একটা যোজন কোষ থাকবে তখন পিতৃ আর মাতৃ দুটোটার থেকে এক একটা ক্রোমোজোম হতে লাগে, ঠিক আছে। আমি যদি জিনিসটা তোমাদেরকে একটু শর্টকাটে বুঝিয়ে দিই, দেখো যেটা ফাদার থাকে বা পিতৃ থাকে তার মধ্যে যেটা ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম জোড়া, এটাকে বলে এক্স ওয়াই, ঠিক আছে। এখানে একটা এক্স থাকে ক্রোমোজোম, একটা ওয়াই থাকে। আর মা যে আছে তার কাছে দুটোটাই এক্স থাকে, ডাবল এক্স থাকে, ঠিক আছে। ঠিক আছে, এটা ক্রস করেছি ইন্টু, এটাকে মানে ক্রস করছি দুটোটাকে আমি। তখন তুমি দেখবে যদি তোমার অপত্য, অপত্য জনু মানে কি, অপত্য জনু মানে যে ছেলে বা মেয়ে হবে, মা বাবা সব থেকে যে ছেলে বা মেয়ে হবে, এটা মেয়ে হবে না ছেলে হবে কেমনে ডিসাইড হবে। তো দেখো ফ্রেন্ডস, এই যে এক্স আছে, এই যে এক্স ওয়াই আছে, এটা পিতার ক্রোমোজোম আছে, আর ডাবল এক্স যেটা এটা মাতার ক্রোমোজোম আছে, ঠিক আছে। তো এখান থেকে পিতা ধরে নাও এক্স ক্রোমোজোম পাস করলো, মাতাও যদি এক্স ক্রোমোজোম পাস করে তো ডাবল এক্স হলো। আর যখন ডাবল এক্স হবে তো এটা অপত্য জনু যেটা হবে, মানে ছেলেটা বা যেটা হবে মানে প্রোডাক্ট, এটা হবে একটা মেয়ে। যদি ডাবল এক্স থাকে তখন মেয়ে হবে। আর ধরে নাও পিতার থেকে একটা ওয়াই আসলো, আর মাতার থেকে, মাতা তো আর কোনো অপশন নেই, দুটোটা এক্স আছে মানে এক্স তো দিতেই হবে, ঠিক আছে, এক্সই আসবে। কিন্তু পিতার থেকে ওয়াই আসলো, তো এক্স ওয়াই হলে কি হবে, এটা হবে একটা ছেলে, ঠিক আছে। তো ওয়াই থাকলে সঙ্গে ছেলে হবে, আর
খালি দুটোটায় যদি এক্স থাকে তখন কি হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এখন দেখো প্রশ্ন কি বলেছে, যদি মানব দেহের একটি যোজন কোষে পিতৃ হতে এক্স ক্রোমোজোম আহরণ করে, পিতাকে দিচ্ছে এক্স ক্রোমোজোম, তবে অপত্যর কি হবে? তো তোমরা জানোই যে যেরকম পিতার থেকে আসছে এরকম মাতার থেকে কিছু না কিছু আসতেই হবে, প্রশ্ন না বললেও তো মাতার থেকে তো এক্সই আসবে, কোনো অপশন নাই। তো পিতা এক্স দিচ্ছে, এটা এক্স, তো এটা হবে মেয়ে, কি হবে, অপশন নম্বর বি হয়ে যাবে আনসার, ঠিক আছে। জিনিসটা বুঝে আনসার করবে তোমরা, তো খুব ইজি হবে। তারপরে দেখো বলছে, একটি হলুদ এবং গোলাকার বীজ বহন করা অন্যটি সবুজ এবং কুঞ্চিত বীজ বহন করা দুটি মটর গাছের মধ্যে যখন সংকরণ গঠানো হয় তখন দ্বিতীয় জনের গাছগুলি যে অনুপাতে পাওয়া যাবে সেটি হলো। তো এটা কি হবে? তো ফ্রেন্ডস এটার আনসার হবে, তোমরা মনে রাখবে, এই যে যখন F2 ইংলিশে যদি দেখো তো F2 জেনারেশন যখনই হবে তখন আনসারটা হবে 9:3:3:1, ঠিক আছে। আর যদি এখানে F2 এর জায়গায় F1 হতো তখন আনসারটা এটা লাগাবে তোমরা 3:1, ঠিক আছে। তো এখানে F2 আছে, তো 9:3:3:1। এখন দেখো বলছে নিচের কোনটি সমবৃত্তিক অঙ্গ, ঠিক আছে, অ্যানালগাস অর্গান। তো সমবৃত্তি অঙ্গ কোনটা হবে দেখো, তো এখানে অপশন নম্বর তোমাদের এই পাখির এবং বাদুড়ের ডানাকে সমবৃত্তি অঙ্গে। এখন আমরা ডিসকাস করছি না যে সমবৃত্তি কাকে বলে, সমসমস্ত অঙ্গ কাকে বলে, এটা অন্য ভিডিও ডিসকাস করবো আমরা লং কোশ্চেনে। এখন এটা তোমরা জেনে নাও পাখি ও বাদুড়ের ডানা, ঠিক আছে। এরপর দেখো, একটি দর্পণে অসৎ, খাড়া এবং সংকুচিত প্রতিবিম্ব গঠন করে। দর্পণটি কি ধরনের বা আয়নাটি কি ধরনের? তো যখন অসৎ হবে, খাড়া হবে এবং সংকুচিত ছোট হবে, ঠিক আছে, তখন এটা হবে উত্তল দর্পণ। কি হবে? উত্তল দর্পণ বা উত্তল আয়না। এরপর দেখো, একটা লেন্সের ক্ষমতা +2D, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে। তো এরকম অঙ্ক আমরা আগেও করেছি একটা অঙ্ক, আবার করে দিই। তোমাকে ফোকাস দৈর্ঘ্য বার করতে বলেছে লেন্সের কি বলেছে? ফোকাস দৈর্ঘ্য। তো লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা F=1/p, মেইন ফর্মুলা তো P=1/f, এখান থেকে আমরা ক্রস করে পাবো, তো এটা পাবো। তো এখানে +2D দিয়েছে তোমার ক্ষমতা, ঠিক আছে, +2D, তো বাস 1/p-র জায়গায় কি +2D, মানে 2 খালি বসাও, তো 2 দিয়ে ভাগ করবে তো 0.5। আমরা জানি যেটা ফোকাস দৈর্ঘ্য বার হয় এটা মিটারে বার হয়, ঠিক আছে। কিন্তু অপশনে দেখো, তোমাদের অপশনে কিন্তু মিটার 0.5 মিটার অপশনে কোনো জায়গাতে নেই, এখানে সেন্টিমিটার আছে, তো এটা দাগ দাগ করবে না ভুলেও এক্সামে, কারণ ফোকাস দৈর্ঘ্য মিটারে হয়, সেন্টিমিটারে না। তো এর মানে অপশনগুলোতে তোমাকে 0.5 মিটার থেকে সেন্টিমিটার নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, 0.5 মিটার, মিটার থেকে যখন সেন্টিমিটার নেবে তখন তাকে 100 দিয়ে পূরণ করে দিবে। তো 0.5 কে যদি তুমি 100 দিয়ে পূরণ করো তো কি হবে? তো দুইটা জিরো আছে 100 সঙ্গে, তো পয়েন্ট 2 ঘর ডাইনে সরবে, তো এখান থেকে 2 ঘর সরলে 1 ঘর 2 ঘর, তার মানে 5 আছে, তো পয়েন্টটা এখানে ছিল মনে মনে, এই যে, তো এখান থেকে 2 ঘর সরলে তো 1 ঘর মানে 5, আর 1 ঘর বসাবার জন্য একটা জিরো তোমাকে বসাতে হবে, ঠিক আছে। তো 50 বসবে, এর মানে 50 হবে, আনসার হবে কি 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার আনসার হয়ে যাবে, তোমার অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাবে। এরপর দেখো বলছে, বৃহৎ আকারের সমান সদ্বিম্ব পেতে হলে উত্তল লেন্সের সম্মুখে বস্তুটিকে কোথায় স্থাপন করবে? তো বস্তুর আকারের সমান সদ্বিম্ব, ঠিক আছে, যেরকম বস্তুর আকার আছে সেমটা প্রতিবিম্বের আকারও পাতে হবে তোমাকে, তখন উত্তল লেন্সের কোথায় বস্তুটিকে স্থাপন করতে হবে? তো দেখো উত্তল লেন্সে এমনি তো 6টা কেস হয়, কিন্তু একটাই কেস আছে যেখানে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়। এই কেসটা হচ্ছে যখন আমরা বস্তুটিকে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখবো, ঠিক আছে, যখন বস্তুটিকে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখবো। তোমরা যদি ফোকালের যদি পিকচারটা মনে আছে, ঠিক আছে, এরকম করে আমরা আঁকতাম, ঠিক আছে, আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। এখানে আমরা জানি এখানে আলোক বিন্দু বলে, ঠিক আছে, ও থাকে মিডিলে, এরপরে এখানে যত দূরে এখানে এফ থাকে, এখানে সেম দূরত্বে আমরা 2f বলি, ঠিক আছে। এদিকে 2 মানে F1 2f1 বলতে পারি, এদিকে সেম আবার এখান থেকে 2f2 আবার 2f2 বলতে পারি, ঠিক আছে। তো বস্তুটা যদি তুমি, ঠিক আছে, এইখানে রাখো, তো এই তোমার ইমেজটা কোন জায়গাতে হবে? তো ইমেজটা তোমার প্রথম আমরা জানি এখানে যাবে সোজা, এখানে ধাক্কা খাবে গিয়ে আয়নাতে, ঠিক আছে, লেন্সে, এরপর এখান থেকে এফ দিয়ে পাস হবে, ঠিক আছে, এরকম তোমরা যদি করেছো ডায়াগ্রাম গুলা। আর আরেকটা যাবে যেটা আলোক বিন্দু দিয়ে পাস হবে, এটা। তো বস্তুর যেটা এইখানে গঠন হবে, ঠিক আছে, উল্টা হবে গঠন, এটা সমান আকার গঠন হবে, একদম সমান দূরত্ব, তুমি দেখবে এখান থেকে এখান দূরত্ব যেটা, এটাও সেম দূরত্বে গঠন হবে এটা। আমি তো রাফ ডায়াগ্রাম দেখাইলাম, অত ক্লিয়ার না হইলেও তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো টুয়াইস দ্য ফোকাল লেন্থ, মানে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে, এর মানে ফোকাস দৈর্ঘ্য যদি 1 থাকে তো দ্বিগুণ 2 হবে, ফোকাস দৈর্ঘ্য 2 থাকলে দ্বিগুণ 4 হবে, এরকম হবে, ঠিক আছে। এরপর দেখো, মায়োপিয়া থাকা কোনো ব্যক্তি স্পষ্ট করে দেখতে পারে না। তো এটা কি, কোন বস্তু দেখতে পারে না? দেখো মায়োপিয়া এর বাংলা হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টি, কিন্তু যদিও নামটা নিকট দৃষ্টি, কিন্তু মায়োপিয়া দৃষ্টি যারা ব্যক্তি এরা দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, এর জন্য দূরের বস্তুগুলো হবে, অপশন নম্বর এ হবে, ঠিক আছে। আর মায়োপিয়া রোগীকে অবতল যদি ওরা লেন্স পড়ে তখন এটা ঠিক হয়ে যাবে, অবতল বা অপসাইড লেন্স পড়ে এটা দোষটা দূর করা যায়, মায়োপিয়া দোষটা, ঠিক আছে। তো দূরের বস্তুগুলো এটা হবে, দেখতে পারে না স্পষ্ট। এরপর দেখো, বাইফোকাল লেন্স
ঠিক আছে, বা দ্বিফোকাসযুক্ত লেন্স কোন প্রকার বিকারের জন্য ব্যবহার করা হয়? তো দেখো, বাইফোকাল লেন্স বা দ্বিফোকাসযুক্ত লেন্স প্রেস বায়োপিয়া রোগের জন্য লাগানো হয়। যারা প্রেস বায়োপিয়া ওরা বাইফোকাস লেন্স বা দ্বিফোকাসযুক্ত লেন্স ব্যবহার করে। তো আনসার হবে প্রেস বায়োপিয়া। ঠিক আছে, চোখের দৃষ্টিদোষ চ্যাপ্টার নাম্বার 11 তোমরা পাবে যে চোখের দৃষ্টিদোষ তিনটা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর প্রেস বায়োপিয়া তিনটা। ঠিক আছে, তো এটা প্রেস বায়োপিয়া। এরপর দেখো, নক্ষত্রের ঝিকিমিকির কারণ, তো টুইঙ্কলিং অফ স্টার, এটা হবে আলোকের বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। আনসার কি হবে? সি নাম্বার, অ্যাটমসফেরিক রিফ্লেকশন লাইট, আলোকের বায়ুমণ্ডলীয় প্রতিসরণ হবে এটা। বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ফলে নক্ষত্রের ঝিকিমিকি হয়। এরপর দেখো, এইগুলা তোমাদের নাই সিলেবাসে আফিয়ালি। এরপর দেখো, নিচের কোনটি জৈব ভর শক্তির উৎসের উদাহরণ হয়? তো জৈব ভর শক্তি বা বায়োমাস এনার্জির এক্সাম্পল নাই কোনটা? তো দেখো, জৈব ভর শক্তি মানে যেটা আমরা জ্বালানির কাজে ব্যবহার করি, এগুলো জৈব শক্তি। যেমন কাঠ আছে, আমরা জ্বালাই। কয়লাটাও আমরা অনেক কাজে জ্বালাবার ব্যবহার করি। আগের দিনে তো ট্রেনও কয়লার থেকে চলতো, এখন অবশ্যই ইলেকট্রিসিটি হয়ে গেছে। অনেক জায়গায় এটা কয়লার ব্যবহার এখনো হয়। ঠিক আছে, ফ্যাক্টরিতে। তারপরে গোবর গ্যাসেরও এটা আমরা জ্বালানি কাজে ব্যবহার করি, কিন্তু নিউক্লিয়ার শক্তি আমরা ডাইরেক্ট জ্বালাতে পারি না। এটা তো কেমিক্যালস আছে, রাসায়নিকের জন্য এটা হবে না। তো আনসার হবে এটা, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার শক্তি। এরপর দেখো, নিচের কোন অংশটি সৌর কুকারে সবুজ গৃহ পেপারের জন্য দায়ী? তো সৌর কুকার যেটা, এটা যেরকম আমরা নর্মাল কুকার ব্যবহার করি এরকমই কুকার, জাস্ট উপর দিকে একটা কাঁচের প্লেট দেওয়া থাকে, তো এটার মধ্যেই সূর্যের আলোটা ঢুকে। ঠিক আছে, তো সবুজ গৃহ প্রভাব বা গ্রিন হাউস এফেক্টের জন্য এই কাঁচের প্লেটটাই দেয়। তো কাঁচের প্লেট হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার।